শোনেন, আরো মজার বিষয় বলি। এটা তো গেল সহযোগিতা চেয়েছে। আরো অন্যান্য সহযোগিতা যে পাকিস্তান নিজেই ভিখারি রাষ্ট্র হিসেবে পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি রাষ্ট্র হিসেবে পরিচিত। সেই রাষ্ট্রের কাছে আপনি কি সহযোগিতা চাইতে পারেন? আমার তো বোধে আসে না। বাংলাদেশের রপ্তানি উগান্ডার নিচে চলে গেছে। হুম। সবচেয়ে মজার বিষয়, তারেক রহমান বলেছেন, "আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়। চীনের মানুষও কাঁঠাল খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।" তারেক রহমান প্রধানমন্ত্রী। এই তো আগের নিউজ। আচ্ছা, ওই শেখ হাসিনা যখন কাঁঠালের কথা যে বলেছিলেন, মনে আছে? হাইরে, ভাইরে টিটকারি দিয়েছিলেন, মনে আছে? ট্রল কত না করেছিলেন। তারা এখন কোথায়? যে সকল জামাতি, হেফাজতি, আমার বিএনপির ভাবির পোলারা, এই যে শেখ হাসিনা যখন বলেছিল কাঁঠালের কথা, অনেকের তো পিত্তি চলে গিয়েছিল। হায়, হায়! আমাদের কি শোনাইলো শেখ হাসিনা। এখন ভালো লাগে। তারেক রহমান ওই কথা বললে ভালো লাগে না? শেখ হাসিনা বললে তারেক রহমান বললে আরাম, শেখ হাসিনা বললে হারাম, তাই না? এখন তারা কোথায়? যারা শেখ হাসিনা কাঁঠালের কথা বলে সমালোচনা করেছিলেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী এটা নিয়ে সমালোচনা করেছেন। তারা এখন কোথায়? একটুখানি ট্রল করে দেখান। এই যে দেখেন, পাকিস্তানে হামলায় সেনা ও পুলিশের ৪২ জন সদস্য নিহত। সেই দেশের কাছে নিরাপত্তা চায় আমাদের। সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কি আর বলব রে ভাই? হাসবো না কাঁদবো না বুঝে পারতেছি না। একটা অদ্ভুত ব্যাপার, এই যে একজন ডাক্তার, তার নাম হইলো ডাক্তার আসিফ জানোয়ার। ও না থুকু আসিফ আনোয়ার। ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার পোস্ট দিয়েছে, "এমন নারীকে বিয়ে করুন যে ঘরের চৌকাঠ পার হতে চাইলে আপনার অনুমতির প্রয়োজন বোধ করবে। নারী কি তোমার দাস?" এরা আবার ডাক্তার হয়েছে। এরা হলো বাই চান্স ডাক্তার। এদের হওয়ার কথা ছিল কওমি মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, কওমি মাদ্রাসার তালেবে ইলম, সমানে ওই যে বলাৎকার হবে আর না হলে বলাৎকার করবে। এরা বাই চান্স ডাক্তার হয়ে গেছে। এদের রূপ কিন্তু পাল্টে নাই। এইজন্য আমি বলি, অনেকে আমার কথা সমালোচনা করেন। আমি বলি কিন্তু যে মুসলমান মদখোর হোক, লম্পট হোক, সন্ত্রাসী হোক, খুনি হোক, বদমাইশ হোক, বাটপার হোক, সুদখোরি হোক, যাই যত আকাম করুক। আর যত মূর্খ হোক আর যত বড় উচ্চ শিক্ষিত হোক, মুসলমান কিন্তু মানুষ হয় না। আমার এই কথাই জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে আমাকে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী বলবেন। একজন ডাক্তার এই কথা বলেছে। একজন নারী কি তার দাস না দাসী? তার কথায় উঠবে বসবে? তার কথা অনুমতি নিতে হবে কেন? আবার কেউ বলে মুসলমান পড়ালেখা কম করছে তাই জঙ্গি হয়। ভারতে যে ডাক্তার ধরা পড়ল তার মাসে ৩-৪ লাখ রুপি ইনকাম। সে জঙ্গি হয় নাই? বুয়েটের পোলাপান জঙ্গি হয় না? ওরাও কি মূর্খ? ভারতে না হয় নির্যাতিত, বলে ভারতে নির্যাতিত হয়ে জঙ্গি হইছে। এটাও আবার যুক্তি দেয় বামপন্থীরা। তো বাংলাদেশে মুসলমান কি নির্যাতিত, এখানে জঙ্গি হয় কেন? ঘটনা কি? পাকিস্তানে মুসলমানও কি নির্যাতিত, ওখানে জঙ্গি হয় কেন? কি কারণে? একটু বলবেন কি? অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে যারা যায় তারাও কি নির্যাতিত? এখান থেকে অ্যাজাইলাম নিয়ে গেছে। গিয়ে অ্যাজাইলাম চেয়েছে, সেখানে থেকেছে। সেই দেশেরই ক্ষতি করে। ওরাও কি অর্থনৈতিক কারণে? এইজন্য বলি। এইজন্যই চায়না বলেছে ইসলাম ইস এ মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস। এটা আমার কথা না। আমার উপরে যতই ক্ষেপেন। হাইরে আমারে গালাগালি করে মেসেজে। ভয়েস শেষে যখন দেখি না ভয়েস মেসেজও পাঠায়। ভয়েস মেসেজ পাঠায় গালাগালি করে। আমি বলেছি এটা, এই যে দেখেন ডাক্তার, এ তো জঙ্গি। এই মানসিকতা জঙ্গি। এই যে এই ডাক্তার, যে ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার ফেসবুকে যে পোস্ট করেছে। এ ডাক্তার হইল কিভাবে? এ তো কবিরাজ হওয়ার কথা। এ তো জারফুক দেওয়ার কথা। তো যে এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এই কথা বলে, ওই দেশে যে এইজন্যই বলা হয়েছে এই দেশে কিভাবে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে এখন দেখেছেন? এ কিন্তু পড়ছে শিবিরের কোচিং এ। তারপরে হয়ে গেছে লামাজাহাবি। তারপরে লামাজাহাবি মাইন্ড সেটআপ। লামাজাহাবি মানে চরম নারী বিদ্বেষী। হতে হবেই আপনাকে। নইলে হইতে পারবেন না। এরা আবার শিক্ষিত। দেশটা এইভাবে জঙ্গিবাদ এবং মৌলবাদের দিকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবীরা কোন দায়িত্ব পালন করেন নাই। যেই দেশের একজন ডাক্তার এই ধরনের জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে, তার কারণ কি? কারণ এই দেশে এই দায় বুদ্ধিজীবীদের। এই দায় কি শেখ হাসিনার? এখন বলেন যে শেখ হাসিনা এর জন্য দায়ী। একটা ডাক্তার যখন মৌলবাদ, শেখ হাসিনা এর জন্য দায়ী। বলেন। ওই ডাক্তারে শেখ হাসিনা পড়াইছিল ইউনিভার্সিটিতে? তার মেডিকেল কলেজে কি শেখ হাসিনা পড়াইছিল? ডাক্তার কারা? যাই হোক। আবার এই যে কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা, এই যে শাহরিয়ার আছে না? ২ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার আছে না? বলছে ৭১ এ ১,২০,০০০ বিহারিকে বিনা অপরাধে হত্যা করেছে, তার বিচার আজও হয়নি। আমি জানতাম যে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা, বুঝতে পারছেন? এই ছবি দেখাইতে পারি না কেন জানেন? আমি ভিডিও ছবি দেখাইতে চাই। পারি না কেন জানেন? যদিও নিজে পারি না। টেকনোলজি টেকনিশিয়ান এর মাধ্যমে দেখা যায় টেকনোলজি বুঝে। সমস্যা হলো আমরা চুন থেকে পান খসালে আমাদের কপিরাইট দেয়। Facebook এর ছবিতে পুরনো ৫ বছর আগের ছবি কপিরাইট মারে। মানে কিছু আমরা দেখাইতেই পারি না। আমাদের পিছনে এই পেয়ারা পাকিস্তানি জঙ্গিরা, হেফাজতিরা, জামাতিরা, এদের যে আইটি টিম এবং সরকারের আমাদের পিছে লেগেই থাকে। আমরা একটু ভুল করলেই কপিরাইট। অলরেডি আমার Facebook এ কপিরাইট দেওয়া হয়ে গেছে। কোন কিছু দেখাইতে পারি না। Facebook এ পোস্ট দিয়েছি ৫ বছর আগে কোন ছবি। ছবির মধ্যে ফেক কপিরাইট দিয়ে বসেছে। সেজন্য এগুলো দেখাইতে পারতেছি না আপনাদের। এমনিতে আমি টেকনোলজিতে দুর্বল, আমি বুঝি না। আশা করতেছি আমার টেকনিশিয়ান যে টেকনিক্যাল বিষয় বুঝে, যে এডিটর হিসেবে যোগ দিবেন পার্মানেন্টলি, তারপরে থেকে আপনাদের দেখাইতে পারব। এর আগে আসলে আমি পারতেছি না। ঠিক আছে? বা সেটা আরো আমরা গবেষণা করতেছি কিভাবে কপিরাইট যাতে না পড়ে। কালকে ওই যে কাশেম চাচার ভাতিজার ওইখানে চ্যানেল 16 এ আমরা ইউনূসের বইটা ওই যে আ পলাশ সাহেব এবং
আম আরে, আরে দাদা আরেক দাদা আমাদের উনি একজন সাংবাদিক বাংলাদেশে আমাদের প্রবীর দা। এই ২ জনে যে বইটা লিখেছেন ওই বইটা নিয়ে আমরা আলোচনা করেছি। কপিরাইট দিয়ে সেটা কপিরাইট দিয়েছে কি করবে? মানে আমরা খুবই বিপদে আছি রে ভাই। মানে ইউনূসের সমালোচনা, জামাতের সমালোচনা করাই যায় না। করলে আমরা বিপদে পড়ে যাই। তা আমাদের পিছে তো আর লক্ষ, লক্ষ টাকার ইনভেস্টর নাই। আমাদের পিছে তো আর আমাদের জন্য তো আপনার কি বলে টিম তো নাই। যারা টেকনিক্যাল বিষয় দেখবে। আমাদের তো আইটি সাপোর্ট নাই। এ বলছে এর আগে জানতাম এই শাহরিয়ার কবির বলছে ৭১ ১,২০,০০০ বিহারকে বিনা বিচারে হত্যা করেছে, তার বিচারও আজও হয়নি। মানে ৩০ লাখ মানুষ মারছে ওই বিচারের চিন্তা নাই। জামাতি তো। এই কেসকি বান্দির পড়লো অরিজিনালি জামাতি, অরিজিনালি কামের বেটি পোলা। এখন দেখি যে বিহারির পোলাও। এর আগেও একবার কমরেড আনু বিহারি গিয়েছিল বিহারিদের বিচার নিয়ে সেমিনারে যোগ দিয়েছিল। এই কমরেড আনু বিহারি বেয়াদব। কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে রাজি না এরা কেউ। সবচেয়ে মজার বিষয়, খেলাধুলা নিয়ে কিছু বলতে চাই না, তবুও বলতে হয়। মানে কত বড় পাগল হইলে ফিফার সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ মামলা করতে গেছে। কত বড় উন্মাদ হইলে এটা সম্ভব। হুম। আরো একটা মজার বিষয়। সেটা হলো যে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে হাজারো নারী উদ্যোক্তার পাশে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন। বুঝতে পারছেন তো কোন বাটপার সেখানে চলে গেছে। এই যে ইউনুস। এই ইউনুস সেখানেই যাবে যেখানে গরিব মানুষ শোষণ করা যাবে, রক্ত চোষা যাবে, সুদ খাওয়া যাবে, মানুষের রক্ত চিপে পয়সা নেওয়া যাবে। সেইখানেই ডক্টর ইউনুস তো আমেরিকায় গিয়ে ফাউন্ডেশন বানায় না। একবার বিদেশে গিয়েছিল। ইউরোপের কোন দেশে গিয়ে পুঁজি পাটা হারায় ফেলছে। কারণ ওই দেশের মানুষ এত পাগল হয় নাই যে ৩৪% সুদে তোমার কাছে টাকা নিবে। সারা পৃথিবীতে গ্রামীণ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। এই গ্রামীণের এই এনজিও যারা ৩৪% ইন্টারেস্ট তাদের নিষিদ্ধ করা উচিত। দ্রুত নিষিদ্ধ এগিয়ে গেছে ইয়েমেনে। কারণ ওই যে ইয়েমেনে গরিব। চিন্তা করে দেখেন যেখানেই গরিব মানুষ সেখানে গিয়ে এই ডক্টর ইউনূসের মতো বাটপাড়াররা সেখানে গিয়ে শোষণ শুরু করে দেয়। আমাকে ফাইনালি করার কথা ছিল এবং আমি প্ল্যানও করেছিলাম যে ভারতে মহাভারত মানে মাইক্রো ক্রেডিট নামে একটা করতে চেয়েছিলাম। কিন্তু ওটা করব না। কারণ মাইক্রো ক্রেডিট মানে মানুষকে খুব শোষণ করে। একটা বাটপাড়ি। ওটা করব না। ব্যাংক করতে পারলে করুন, নইলে নাই। করব না কোনদিন। আর বাংলাদেশে আমার মাইক্রো ক্রেডিটের জন্যে একজন আমাকে প্রস্তাব দিয়েছিল। ইনভেস্টও করতে চাইছে। আমি করি নাই। করতে গিয়ে করি নাই। আমার কাছে আমি পারলামই না। না করে, করে আরেকবার করতে গেছি সব রেজিস্ট্রেশন সব করব। সকল পরিকল্পনা আমরা কনফার্ম করছি বাংলাদেশে মাইক্রো ক্রেডিট খুলব। এই যে গ্রামীণ ব্যাংকের মতো বা আশার মতো। ভাই আমার মনে টানে নাই। মানুষকে এত শোষণ আমি করতে পারব না ভাই। পারবই না আমি এত শোষণ জুলুম করতে পারব না। এইখানে আমারও সেই শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাকে শুরুতেই তারা আমাকে ৳১০,০০,০০,০০০ দিতে চেয়েছিলেন। যে যাতে মাইক্রো ক্রেডিট ওখানে খুলি বাংলাদেশে। আমি বলছি পারব না। অন্য কিছু করব। অন্য কিছুতে আমরা হাত দিয়েছি। এটা করতে পারব না। পারবই না আমি। ব্যাংক করতে পারব। ভারতেও আমরা করতে চেয়েছিলাম। মহাভারত নাম দিয়ে করতে চাইছিলাম। মহাভারত ফাউন্ডেশন নাম দিয়ে আমরা করতে চেয়েছিলাম মাইক্রো ক্রেডিট। কিন্তু না আমরা মাইক্রো ক্রেডিটে যাব না। করলে যদি কোনদিন পারি ব্যাংক করব, নচেত আমরা করব না। ঠিক আছে? তবে ভবিষ্যতে সম্ভাবনা আছে ব্যাংক হিসেবে যদি মাইক্রো ক্রেডিটে আমরা যাব না। এই যুদ্ধ বিধ্বস্ত এখানে চলে গেছে। মানুষের শোষণ আমরা করতে পারব না। আচ্ছা তারপরে দেখি সবচেয়ে হাস্যকর ব্যাপার আমাদের পেতিপাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া বর্তমানে তারেক রহমানের পাড়া বলছে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। আলাপ শুনছেন? জনগণের স্বার্থে নাকি বেশি দামে গম। সব জনগণের সাথে। সব জনগণের সাথে মানে মৌলবীরা যেমন সব ইসলামের সাথে, যা করে আর ইসলামের সাথে এমনকি তারা বলাৎকার করে সেটাও নাকি ইসলামের সাথে। তারা ছিনতাই করে সেটাও নাকি ইসলামের সাথে। যারা চুরি ডাকাতি করে সেটাও নাকি ইসলামের সাথে। তারা মিসকিনগিরি করে সেটাও নাকি ইসলামের সাথে। এই ঐরকম একটা ফতোয়া, এ আবার ফতোয়া এটা তারা বলতে পারে না। এই বাটপার বলে ফেলছে এই যে নেশৌরি জায়েদ বলছে যে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক ধোঁকাবাজ। মনে রাইখো জায়েদ পাড়া এবং তাদের সমর্থকেরা। এই সরকার কিন্তু চেঞ্জ হবে। তখন যখন দাম বেশি আসবে আমি শেখ প্রতিনিধি কিন্তু এটা বলব। এটাই কোট করে বলব, জনগণের স্বার্থে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের স্বার্থে বেশি দামে বিদ্যুৎ কেনা হচ্ছে। জনগণের স্বার্থে বেশি দামে আমদানি করা হচ্ছে। আমিও শেখ কিন্তু এই কথাটা বলব। সেই সুযোগ আমার একদিন কিন্তু আসবেই। আসতেছে খুবই শীঘ্রই এবং আসবেই। মনে রেখো জাহিদ পাড়া, তোমার এই কথাটা মনে রাখলাম। আর যারা এই জামাত, শিবির, হেফাজত, ভাবির পোলা, বিএনপি যারা আছো, এটাও মনে রেখো সোনার চানেরা। এটার কিন্তু প্রতিবাদ করে নাই। তোমার সরকার এই কথা বলছে। তোমার সরকারের উপদেষ্টা। আমরাও এই কথাটাই বলব। মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে কি উপকার করতেছে এরা বুঝতে পারছেন? অদূর ভবিষ্যতে মানে প্রত্যেক কথার জবাব থাকবে। অর্থাৎ দেশে যাই ঘটুক রেডিমেড জবাব এরা। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে কি বলতে হবে? এদের ভাষা কোট করলেই হবে। সব সরকারের কোন সুবিধা যেমন ওই যে আরেক বাটপার আছে না একটা? ওই যে গান গায় কি যেন নাম? দেখতেছে মানুষের চেহারা নিয়ে কিছু বলতে চাই না। ওই যে একটা আছে না? গান গায় শায়ান নাকি ফায়ান? গান গায় না? সে বলেছিল যে ৳৫,০০০ কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা? জুলাইয়ের দ্বারা। কত বড় বাটপার এ আবার বামপন্থী। কত বড় বাটপার! যে ৳৫,০০০ কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা জুলাই যোদ্ধাদের? মানে সে নিজে বলছে যে আমি যদি ৳৫,০০০ কোটি টাকা দুর্নীতি করি কি সমস্যা জুলাই যোদ্ধাদের? তারা দেশের জন্য এত কিছু করছে। মনে যেন থাকে। আমিও বলব যে ৳১,০০০ কোটি টাকা যদি দুর্নীতি করি, তোমাদের কি সমস্যা চিঙ্কু মামেরা? তখন যেন চেও, চেও পেও, পেও করো না ভাইরা আমার। তখন যেন চেও, চেও পেও, পেও করো না। এই কথাগুলো যেন মনে থাকে। এগুলো এইজন্য বলে রাখতেছি রেকর্ড। হুম। এইবার পশ্চিমবঙ্গ দেশ শেষ করি। আর ১-২ মিনিট আমি বলছি ভাবছিলাম ২০ মিনিটে শেষ করব। মহান কমরেড গরুখোর বিকাশ ভট্ট বলেছে, বিকাশ ভট্টাচার্য বলেছে, এনকাউন্টার হলো ইসলামী সংস্কৃতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এনকাউন্টার কি? ইসলামী সংস্কৃতি। ইয়ে কি মুসলমানেরা? কিছু তো বলো না এখন। এটা কি ইসলামিক সংস্কৃতি তাহলে? মেনে নিয়েছে?
পশ্চিমবঙ্গের মুসলমানরা এখন কোথায়? টিপু সুলতান মসজিদের ইমাম কোথায়? এখন ইমাম বুখারী কোথায়? কে? এটা যদি শুভেন্দু অধিকারী বলতো যে এনকাউন্টার হচ্ছে ইসলামী সংস্কৃতি। এটা কমরেড এই যে চিঙ্কু বাম, জালিয়াত বাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে যদি ওই শুভেন্দু অধিকারী বলতো, তাহলে এতক্ষণ কিন্তু ভারতের মুসলমান একযোগে প্রতিবাদ করত, বাংলাদেশ থেকে মিছিল হইত। ছি, 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 ছি! এই যে এনকাউন্টার মারামারি কোনাকুনি এটাকে ইসলামী সংস্কৃতি কেমনে হইল? কিন্তু এটা বিকাশ রঞ্জন ভট্ট বলেছে, কোন সমস্যা নাই আর। কারণ কমরেড বলেছে তো। কারণ কমরেড সেজন্য আমি বলি মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট দিন শেষে এরা এক। বন্ধু মিলে গেছে। দিন শেষে এরা আবার আমেরিকার বন্ধু। কিন্তু চাপা মারে ২ জনই। মোহাম্মদিস্টরাও ইসলামের এরা মার্কিন বিরোধিতা করে। মার্কসিস্টরাও আমেরিকার বিরোধিতা করে। এরাও আবার আমেরিকায় গিয়ে থাকে। ঠিক আছে? কি বুঝলেন? জি, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাক। আবার কথা হবে।